দর্শক, চলছে ৭১-এর বিশেষ আয়োজন নির্বাচনে বাংলাদেশ, যেখানে আমরা নির্বাচন এবং সার্বিক দিক নিয়ে আলোচনা করি। এই আলোচনার এই মুহূর্তে আমাদের সাথে আমেরিকা থেকে জুমে যোগ দিয়েছেন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। এছাড়াও আমাদের সাথে আরো যুক্ত থাকবেন সিনিয়র সাংবাদিক জিয়াউল কবির সুমনও আমাদের সাথে এই মুহূর্তে নির্বাচনী স্টুডিওতে উপস্থিত আছেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। দুজনেই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। প্রথমেই প্রশ্নটি রাখতে চাই আমাদের অতিথি জিয়াউল কবির সুমনের কাছে। জিয়াউল কবির সুমন, এখনকার যে অবস্থা দেখছেন, ঠিক ভোটের আগের দিনের রাতে এখনকার মতো আমরা যে পরিস্থিতি দেখলাম আজকে সারাদিন পর, এই প্রস্তুতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কেমন দেখছেন পরিস্থিতি? দেখেন, এই 17-18 বছর পর আমরা যে ফেয়ার ইলেকশনটা, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বলেছেন যে ইতিহাসের সবচেয়ে ভালো একটা নির্বাচন তারা উপহার দিতে চান। তো সেই ইলেকশনকে কেন্দ্র করে প্রতিটি রাজনৈতিক দল যারা ভাবছেন, যারা বিশ্বাস করেছেন যে এখন দেশ একটা ভালো ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের দিকে যাচ্ছে, তো সেদিকে তারা সবার দৃষ্টি হচ্ছে নির্বাচনে কীভাবে নিজেদেরকে ভালো রেজাল্ট তৈরি করে আনা, এবং তাদের সেই বিশ্বাসটা কিন্তু তাদের তৈরি হয়ে গেছেন। এবং আমরা সবাই দেখেছি যে ইতিমধ্যে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা সব শেষ এবং আর 6 ঘন্টা পরেই সেই কাঙ্ক্ষিত নির্বাচন। তো সেই নির্বাচনে আগের রাতে যেসব টুকটাক আমরা বিভিন্ন জায়গায় টাকা পয়সা সংক্রান্ত কিছু সংবাদ আমরা দেখেছি, তো তারপরে আমি আর বিশ্বাস করতে চাই যে দিন শেষে একটা ভালো নির্বাচন হবে। তবে ঝুঁকির কথা কিন্তু আমরা অবশ্যই মাথায় রাখতে হবে, যেহেতু অর্ধেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। মোটামুটি আমরা যদি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যাটাই যদি বলি, মোটামুটি 61% আমরা কিন্তু কেন্দ্র দেখছি যেটি ইতিমধ্যেই ঝুঁকির মধ্যে রয়েছে। এই যে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো, কি মনে করেন এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে সামাল দেওয়া কতটুকু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে বা প্রস্তুতিটা কেমন? এবং এই ঝুঁকি মোকাবেলা কিন্তু আপনার সর্বোচ্চ সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে, প্রায় 9.5 লাখের উপরে, এবং 1 লাখ কিন্তু সেনাবাহিনীর সদস্য। তো আমরা আশা করব যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ দিয়ে তারা এই ঝুঁকি মোকাবেলা করবেন। যেসব ঝুঁকি তারা নিশ্চয়ই আগে ফাইন্ড আউট করেছেন, কোথায় কী ধরনের ঝুঁকি, এক এক জায়গায় ঝুঁকি কিন্তু এক এক রকম। তো কোথাও ফলাফল আসতে মানে দুর্গম, কোথাও পলিটিক্যাল ঝুঁকি থাকতে পারে, কোথাও মাসেল পাওয়ারের ঝুঁকি থাকতে পারে। তো সব কিছু কিন্তু তারা আইডেন্টিফাই ইতিমধ্যে করে ফেলেছেন জেলা প্রশাসন, নির্বাচন অফিস। তো তারা সেই ঝুঁকিগুলো তারা স্থানীয় পর্যায়ে তারা সেগুলো ফাইন্ড আউট করে ফেলেছেন, এবং তারা সেই ঝুঁকিগুলো কীভাবে মোকাবেলা করবেন সেই চিন্তাভাবনা নিশ্চয়ই তারা করে রেখেছেন। আরেকটি শেষ জায়গায় আমি যেতে চাই। আমরা আজ সারাদিনে নানা ধরনের অভিযোগ পেয়েছি, সেটি আমরা বিএনপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে নানা ধরনের অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগের প্রসঙ্গ আসলে উঠে আসছে। এই সময়ে যখন এই ধরনের অভিযোগ কতটা প্রভাবিত করতে পারে ভোটারকে বলে আপনি মনে করেন? আসলে আমরা বাংলাদেশের যে ইতিমধ্যে এর আগে যেসব নির্বাচন দেখেছি, বিশেষ করে 91 এবং 96, 2008, 1 সেই নির্বাচনগুলো কিন্তু আমরা মানে ভোটের আগের রাতে এরকম নানান নিউজ, নানান কিছু আমরা দেখেছি। কিন্তু এবারে চ্যালেঞ্জটা হচ্ছে, এবার আপনি সরাসরি স্পট থেকেই সবার হাতে হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের সবার এক একটা অ্যাকাউন্ট আছেন, তারা সেই অ্যাকাউন্টে সেই সংবাদগুলো, সেই ভিডিওগুলো, এগুলো দ্রুত তারা পাবলিশ করে দিচ্ছেন, প্রচার করে দিচ্ছেন। এবং এটা একটা অবশ্যই একটা বিশাল মানে টেনশনের বিষয় যারা অপকর্মগুলো করেন তাদের জন্য। আর ইতিবাচক যদি সেটা সত্যি হয় তাহলে অবশ্যই প্রশাসন এবং যারা স্থানীয় বা ভোটার যারা আছেন তাদের জন্য এটা ইতিবাচক হিসেবে আমি দেখি। আর এই আশা করি দিন শেষে ভালোই হবে নির্বাচন। জিয়াউল কবির সুমন, আপনি আমাদের সাথে থাকুন, আপনার সাথে আমরা আবারও ফিরবো। ঠিক এই জায়গাটা থেকে আমরা আলোচনাটা নিয়ে যেতে চাই আমাদের আরেকজন অতিথি গোলাম মুর্তজার কাছে। গোলাম মুর্তজা, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে, কিছুক্ষণ আগে জিয়াউল কবির সুমনের কাছ থেকেই যেটি জানছিলাম, সেখান থেকেই কিছুটা মতামত আপনার রাখতে চাই। সারাদিন জুড়ে নির্বাচনী দিনের আগের আগামীকাল ভোট, তার আগে আমরা নানা ধরনের অভিযোগ দেখছি। আমরা বিএনপিকে দেখলাম একটি বড় অঙ্কের অভিযোগ প্রমাণ সহ উপস্থাপন করতে, এছাড়া জামাতেরও নানা ধরনের অভিযোগ রয়েছে সারাদিনের নানা কর্মকাণ্ড নিয়ে। এটি আসলে শেষ মুহূর্তে কতটা প্রভাব রাখছে নির্বাচনের ক্ষেত্রে, সেদিক থেকে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা যদি বাংলাদেশের নির্বাচনগুলোর অতীতের নির্বাচনগুলোর দিকে একটু নজর দিই এবং সেই সময়গুলোতে আসলে কি ঘটতো, অতীতের নির্বাচন বলতে আমাদের 3টি নির্বাচন বাদ দিয়ে কথা বলতে হবে, 2014, 18 এবং 24। এর বাইরের যে নির্বাচনগুলো আছে সেটা হচ্ছে 91, 96, 2001, 2008। এই নির্বাচনগুলো নিয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে দেখবো যে আসলে কি 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 ঘটেছিল, কেমন ঘটেছিল।
অন্য যে কোনো সময়ের যে কোনো নির্বাচনের চেয়ে 91, 96, 2001, 2008 এই নির্বাচনগুলোর চেয়ে বর্তমান সময়ে আপনি যে সারাদিনের ঘটনার কথা বললেন, যে অভিযোগগুলোর কথা বললেন, যে সমস্ত টাকা পয়সা নিয়ে ধরা পড়া অভিযোগ, প্রিজাইডিং অফিসার অমুক রাজনৈতিক দলের কর্মী ইত্যাদি যে ঘটনাগুলো দেখলেন, এই ঘটনাগুলো দুটি দিক। এই ঘটনাগুলো দুটি দিক যে এই নির্বাচনকে কেন্দ্র করে এরকম কিছু ঘটনা ঘটছে, এটা একটি দিক। এটা নিয়ে আপনি শঙ্কা প্রকাশ করতে পারেন, এটা নিয়ে আপনি ভোটারদের মনে কি ধরনের প্রভাব তৈরি হচ্ছে সেটা বলতে পারেন। আর এটার একটা অত্যন্ত ইতিবাচক দিক যেটা, যে ঘটনা ঘটছে এবং প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন তারা অত্যন্ত তৎপর, সরকার অত্যন্ত তৎপর, নির্বাচন কমিশন অত্যন্ত তৎপর, আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর। যে জায়গাতে যে ঘটনাটা ঘটছে সেটার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সেটাকে অ্যাড্রেস করা হচ্ছে, সেটাকে ধরা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং এই ধারাটা যদি নয়, এই ধারাটা অব্যাহত থাকবে। এই রাতের, এখন তো রাত বাংলাদেশে, এই রাতের থেকে সকাল পর্যন্ত এই ধারাটা অব্যাহত থাকবে। এবং যখন ভোট গ্রহণ শুরু হবে তখন এই তৎপরতাটা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতাটা আরো বাড়বে, তাদের সতর্কতা আরো বাড়বে। সুতরাং কেউ যদি কোনো কিছু করতে চাইবেন না, আমি সেটা বলি না, বাংলাদেশের মতো দেশের নির্বাচনে চাইবেন, কেউ যদি কোনো কিছু করতে চান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা করতে দেবে না। এটা হচ্ছে ইতিবাচক দিক। এবং সেটা যে করতে দেবে না, ঝুঁকিপূর্ণের কথা যেটা বললেন, সেই ঝুঁকি সামাল দেওয়ার সামর্থ্য যে পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী সামরিক বাহিনী সহ যে পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে আছে, তারা সেটা কি বলবো যে ঠেকাতে সক্ষম। এটি হচ্ছে একটি দিক। আর এবারের নির্বাচনে ভোটারদের মনের মধ্যে আরো একটা আস্থার জায়গা তৈরি হয়েছে, যে সরকার চায় নির্বাচনটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হোক, নির্বাচন কমিশনকে সেই সুবিধাটা দেওয়া হয়েছে। আর বহু বছর পরে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গন সরকারকে একেবারে সম্পূর্ণরূপে সহায়তা করছে। আমি যেখানে বসে কথা বলছি, যুক্তরাষ্ট্র, এই যুক্তরাষ্ট্রের বাংলাদেশ বিষয়ক যে সমস্ত কর্মকর্তারা আছেন, গুরুত্বপূর্ণ কর্মকর্তারা আছেন, তাদের সঙ্গে এই গত কয়েকদিনে আমাদের যতবার আলোচনা হয়েছে, যতবার কথা হয়েছে, তারা সরকার যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করেছে, নির্বাচন কমিশন আয়োজন করছে, এবং সেই নির্বাচনটির ব্যাপারে তাদের একটাই বক্তব্য, যে সুষ্ঠু গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই নির্বাচনটি, ওই যে আমাদের কিছু বাংলাদেশের কিছু মানুষ আছেন যারা নানাভাবে বলার চেষ্টা করেন যে নির্বাচন তো অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না, ভারত আমেরিকা মিলে এটা করছে, এগুলো একেবারে বোগাস তত্ত্ব। এবারের নির্বাচনে কোনো বিদেশি শক্তির, একটি দেশের কথা বাদ দিয়ে, কোনো বিদেশি শক্তির আলাদা করে সরকারের উপরে কোনো চাপ নাই, আলাদা কোনো বক্তব্য নাই, সম্পূর্ণরূপে সমর্থন আছে। আর শুরুতে আপনারা যে কথাটি বললেন, যে পরিসংখ্যানটা দেখালেন, এই কি বলবো, গুজবের, এখন এই গুজবটা হয় কি, যে অন্যান্য সময় বা অন্যান্য সময়ের নির্বাচনে মাঠ পর্যায়ে মারামারি হানাহানি হতো। এখন এই যেহেতু প্রযুক্তির যুগে, এই প্রযুক্তির যুগে এখন এই গুজব ছড়িয়ে বা একে অপরকে অপদস্থ করে বিজয়ী হওয়ার একটা ধারণা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, কর্মীদের মধ্যে, তার একটা প্রতিফলন দেখছি। এখানেও আসার কথা, একই সঙ্গে গুজব ছড়ানো হচ্ছে এবং একই সঙ্গে সেটাকে আবার আইডেন্টিফাইও করা হচ্ছে, সেটাকে শনাক্তও করা হচ্ছে। যে কারণে এখন আর যে কোনো গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ছড়িয়ে দিলেই মানুষ আর সেটা বিশ্বাস করছে না, মানুষ সেটা কোনো ফ্যাক্ট ফাইন্ডিং ইনস্টিটিউশনের কাছে যাচ্ছে এবং সেটা গিয়ে সে যাচাই করতে চাচ্ছে, যে দেখতে চাচ্ছে যে এটা সত্য না মিথ্যা। এই সবগুলো বিষয়ই আমার কাছে অত্যন্ত ইতিবাচক মনে হচ্ছে। যে জায়গাটা আরেকটু সংখ্যা কম থাকতো, বাংলাদেশে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক এবং ইউটিউবে আমাদের কিছু মানুষ আছেন যারা প্রতিনিয়ত, যারা গুজব ছড়াচ্ছে, সেই গুজবগুলোকে ভিত্তি করে ভিউ ব্যবসা করার জন্য তারা আবার এক ধরনের গুজব ছড়াচ্ছেন। গোলাম মুর্তজা, আপনি একদম ঠিকই বলছেন। যখন আমরা অপতথ্য বা গুজবের কথা যখন বলি, আমরা নিয়মিত এই নিয়ে একটি অনুষ্ঠানও করছি, এবং এই অনুষ্ঠানে আমরা যে গতিবিধিটা দেখেছি, অনেকটা পরিকল্পনা করে কিন্তু এটা করা হচ্ছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা দেখেছি এক ধরনের গুজব ছড়িয়েছে, কোনো ধরনের তথ্য নির্ভর বা অপতথ্য নির্ভর, তারপর আমরা দেখেছি রাজনীতি ব্যক্তিত্বকে ধরেও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গুজব ছড়িয়েছে, এবং এই গুজবগুলোকে আর্থিকভাবে বুস্ট করা হচ্ছে। না, আপনি খেয়াল করে দেখবেন, আমাদের টকশোর কিছু পরিচিত মুখ প্রতিদিন
গুজব ছড়িয়েছে। কি গুজব ছড়িয়েছে? এই হাসিনা পালালো, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যাবেন বলে -2 ফর্মুলা করা হচ্ছে। তারেক রহমান ফিরবেন না। টেলিভিশনগুলোতে এসে বলে অ্যাবসার্ড, তারেক রহমান ফিরবেন না। তারেক রহমান ফিরলেন। ডক্টর ইউনূস নির্বাচন দিবে না। এক নাগারে ক্যাম্পেইন চললো, নির্বাচন দেয়া হলো। তারপরে বলা হলো আমি এই সরকারের অধীনে কোনো নির্বাচন দেখি না, মানে তথাকথিত রাজনীতি বিশ্লেষকরা এই কথা বলল। তারপরে বলে নির্বাচন হলেও ভালো নির্বাচন হবে না। তারপরে বলে নির্বাচন হচ্ছে কিন্তু অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না। তারপরে বলছে নির্বাচন হবে কিন্তু নির্বাচনের পরে সরকার টিকবে না। মানে সাধারণ যে জনগণ বা সাধারণ রাজনৈতিক কর্মীরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজবটি ছড়ায় তার চেয়ে অনেক বেশি ক্ষতিকর গুজব ছড়াচ্ছে আমাদের এই তথাকথিত রাজনৈতিক বিশ্লেষক, তথাকথিত কয়েকজন সিনিয়র সাংবাদিক, সিনিয়র সাংবাদিক। এদের গুজবটা বাংলাদেশের মানুষকে বেশি বিভ্রান্ত করেছে। তবে আসার কথা যে ফ্যাক্ট ফাইন্ডিং যে সমস্ত ইনস্টিটিউশন আছে তারা যেহেতু প্রায় প্রতিটা জিনিসেরই তদন্ত করে, যাচাই করে সত্যটা প্রকাশ করে, তাহলে অনেকগুলো ফ্যাক্টই আসলে আমরা জানতে পেরেছি কোনটা সত্য এবং মিথ্যা। গোলাম মুর্তজা, আপনি আমাদের সাথে থাকবেন। ঠিক একই বিষয় নিয়ে ফিরে যাচ্ছি জিয়াউল কবির সুমনের কাছে। জিয়াউল কবির সুমন, আমরা তথ্য এবং অপতথ্যের যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আমাদের দেশের সাধারণ মানুষের হিসেবটা যদি ধরি, একটা সাধারণ মানুষ দিনে তার কাজের মাঝে হঠাৎ ফেসবুক বা কোনো একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট উনি দেখলেন, কতটা সময় থাকে আসলে তার জন্য আসলে এই যাচাই বাছাই করার যে প্রসঙ্গটা? যদি যারা যাচাই বাছাই করছেন তারা যদি খুব বেশি করে প্রচার না করেন, একটা সাধারণ মানুষের কি সেই সময় থাকে? এবং এই ধরনের অপতথ্য তো ভোটের ক্ষেত্রেও প্রভাবিত করতে পারে। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন, মুর্তজা ভাই অনেক তথ্য দিয়েছেন। আসলে আপনি যেটা বললেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন তাৎক্ষণিক যেসব গুজব বা এই রিলেটেড দেখেন, তাৎক্ষণিক তিনি সেটা দেখেন। এখন তিনি যদি সচেতন নাগরিক হন, আর বিশেষ করে আমাদের গত 1.5 বছরের যে বাস্তবতা, এই বাস্তবতায় যতগুলো গুজব ছড়ানো হয়েছে সেগুলো যদি মাথায় রাখেন তাহলে হয়তো আরও কিছুটা অপেক্ষা করতে পারেন যে আরও কিছুটা দেখি আরও অন্য কোথাও কিছু এই রিলেটেড কিছু আছে কি না। যেমন আমরা কি করি, আমরা এখন ওয়ান সোর্সে আমরা রিলাই করতে পারি না, আমাদেরকে নানান সোর্স থেকে আমাদেরকে ক্রস চেক করতে হচ্ছে, আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে হচ্ছে, তারপরে অন্যান্য টিভি চ্যানেল বা অনলাইন আমাদেরকে ঘাটাঘাটি করতে হচ্ছে যে আসলে সঠিক কোনটা, এবং আমরা চাই যে একদম রুটে পৌঁছানোর জন্য। তো সেগুলো আমরা করে আমরা একটা হয়তো সময় নিয়ে আমরা সেটা ট্রু যেটা সেটা আমরা দিই, আমরা প্রচার করি বা প্রকাশ করি। কিন্তু সাধারণ মানুষ যারা একদম তৃণমূল লেভেলে, তাদের পক্ষে কিন্তু এটা সম্ভব হয় না। তারা তাৎক্ষণিক হয়তো এটা বিশ্বাস করে ফেলেন, সেটা আবার তিনি আরেকজনের কাছে বলেন, তার মাধ্যমে আবার ছড়ায়, সে আবার শেয়ার করে। তো এইভাবেই এই জিনিসগুলো চলে আসছে। এখন এগুলো মানে সচেতন হওয়া ছাড়া তো আমি আর কিছু দেখতে পাচ্ছি না। যে আবার অনেক ক্ষেত্রে আমরা গুজবগুলোর ক্ষেত্রে দেখেছি এগুলোকে আর্থিকভাবে বুস্ট করারও একটা প্রবণতা কিন্তু আমরা দেখেছি। কিভাবে বিশ্বাসযোগ্য করা যায়, কোন সংবাদ মাধ্যম বা কার লোগো ব্যবহার করলে এই ধরনের গুজব বেশি আরো ছড়াবে, সেই ধরনের একটা পরিকল্পিত কিন্তু আমরা পরিস্থিতি দেখেছি। এরকম আমরা যখন প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছি এবং আমরা যখন দেখছি গুজবের ক্ষেত্রেও তারা যখন যে ধরনের পরিকল্পনা করছে এই নির্বাচনের সময়টা জুড়ে বা পরবর্তী সময়েও, আপনি কি মনে করেন যে এগুলা আসলে কতটা আমাদেরকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে বা কি রকম প্রভাব রাখতে পারে? এগুলো মানে যখন আপনি এই জিনিসগুলো প্রকাশ হয় তখন কিছুটা সময় এটা থাকে, কিন্তু হয়তো কয়েক ঘন্টা গেলে সেটা হয়তো কেটে যায়। আর যেহেতু সরকার এই বিষয়ে যথেষ্ট তৎপর, আসলে আমি যেটা বলবো, সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ঘটনা ভাইরাল হলেই তাৎক্ষণিক কিন্তু সেটা অ্যাড্রেস করেন। হ্যাঁ, তো যার ফলে এই জিনিসটা খুব বেশি সময়ে সেটা লিঙ্গার করে না, সেটা সরে হয়তো নতুন কোনো আবার নতুন টপিক। তাহলে মোটা দাগে তো বলা যেতেই পারে একজন সাধারণ মানুষ যে কোনো ধরনের তথ্যই দেখুক না কেন, এখন কিন্তু আমরা কিছুটা হলেও ডবল চেক করাদের তাদের প্রবণতা তাদের দেখছি, যে তারা চেষ্টা করছে যে ঘটনা সত্য না মিথ্যা কিভাবে বের করা যায়, সেই প্রবণতা। এখনো সংখ্যা অনেকটাই আমরা কম বলবো এই ধরনের সচেতন মানুষের, তাও কিছুটা বেড়ে গেলে হয়তো সময়ের সাথে আমরা আরো ভালো হয়। আরেকটি বিষয় আমি একটু যেতে চাই এই মুহূর্তে, সেটা হচ্ছে আজ সারাদিনই আমরা নানা জায়গায় টাকা নিয়ে নানা ধরনের খবর আমরা শুনেছি। বড় অঙ্কের টাকা নিয়ে এই মুহূর্তে অনেকেই এই খবরগুলো আসলে অনেকটাই সামনে চলে এসেছে। এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই, এই যে ভোট কেনা বেচার যে প্রসঙ্গ, আগে নির্বাচনগুলোতে এটা আমরা অনেক বড়ভাবে দেখেছি, এবারকার ক্ষেত্রে তার আগেই আমরা অনেকগুলো খবর ইতিমধ্যেই পেয়ে গেছি। তাহলে কি আমরা বলতে পারি যে নির্বাচন কমিশন আগের থেকে অনেকটাই এইসব ক্ষেত্রে সজাগ? আসলে 2014 সালের নির্বাচন আমরা আনফর্চুনেটলি ফিল্ডে দেখতে পাই নাই, কাগজে কলমে দেখেছি 151-53 জন বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছেন। 2018 সালেও দেখলাম, সেখানে
রাতের ভোট, তারপরে আমিডামি নির্বাচন, এবং 2024 নির্বাচনে দেখলাম আমিডামি যেটা। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে এই বর্তমানে যে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে তো মানুষের অনেক প্রত্যাশা। তো সেই প্রত্যাশাগুলো পূরণ করবে কিভাবে? সরকারের যেই অর্গান, সরকার যে বিভিন্ন নির্বাচনকে আপনার আরো ভায়াবল করার জন্য, নির্বাচনকে উৎসবমুখর করার জন্য যেসব এই যে প্রচারণা এগুলো চালিয়েছে, তো এসবের কারণে মানুষ কিন্তু আরো বেশি উৎসাহিত হয়েছে। এবং ভোট দিতে আপনি দেখেছেন যে ঢাকার বাইরে কিভাবে মিছিল টিছিল সহকারে, লঞ্চ, রেল, বিভিন্ন জায়গায় তারা গিয়েছেন তাদের এলাকাতে। তো এগুলোতে মানুষের মনের মধ্যে একটা নির্বাচন নিয়ে একটা ইতিবাচক এবং আশাব্যঞ্জক একটা অনুভূতি তৈরি হয়েছে, এবং সেটারই বহিঃপ্রকাশ তারা আগামীকাল তারা ঘটাবেন বলে আমি বিশ্বাস করি। জিয়াউল কবির সুমন ভাই, আপনি আমাদের সাথে থাকুন। যাচ্ছি গোলাম মুর্তুজা কাছে। গোলাম মুর্তুজা, এই পর্যায়ে আমি যে প্রশ্নটা রাখতে চাই সেটা হচ্ছে, আমরা শেষ মুহূর্তে নানা ধরনের অপতথ্যের কথা তো আমরা বললামই, টাকা জোগাড় নিয়ে আমাদের আলোচনা চলে এলো। এবার ভোটারদের প্রচুর আগ্রহ রয়েছে ভোট দেয়া নিয়ে। একটা লম্বা সময় আমরা দেখেছি ভোট কাস্টিং এর যে সংখ্যা, সেটি অনেক সময়ই অনেক বড় অঙ্কে আসলে নিচে নেমে এসেছিল। এবার আসলে সেই পরিস্থিতি আসলে আপনি কেমন দেখেন? কি পরিমাণ ভোটার ভোট দিতে যাবেন বলে আপনি মনে করেন? পরিমাণ আমি উল্লেখ করব না, কিন্তু আমি যদিও আমি ভৌগোলিকভাবে দূরে অবস্থান করছি, কিন্তু যেহেতু নির্বাচনের খোঁজ খবর রাখছি, সারা দেশের বিভিন্ন জায়গার সঙ্গে কথা বলে, পত্রপত্রিকা পড়ে, এইখানকার যে সমস্ত যুক্তরাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে তারা যেভাবে দেখছে, সবকিছু মিলিয়ে আমি যেটা দেখছি বা আমার কাছে যেটা মনে হচ্ছে, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প কিছু মানুষ বলার চেষ্টা করছে যে নির্বাচনে সাধারণ মানুষের তেমন কোনো আগ্রহ নাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সাধারণ মানুষ যারা গত 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি, এরকম ভোটারের সংখ্যা যেহেতু 45-48%, এরা সহ মানুষ ভোট দেওয়ার জন্য একটা অধীর আগ্রহ বসে আছে যে তারা ভোট দিবে। তো যখন মানুষের এই পরিমাণ আকাঙ্ক্ষা থাকে, চাওয়া থাকে যে আমি ভোট দিব, তখন আসলে ভোটের মানে কি বলবো, ভোট কাস্টিং এর হারটা অনেক বেশি বেড়ে যায়। আমার ধারণা যে এবার সেটা বেড়ে যাবে। একটা ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, এখনো চলছে যে এইটা ঘটবে, ওইটা ঘটবে, ইত্যাদি ইত্যাদি। তো আমার ধারণা যে তেমন বড় কোনো ঘটনা বা বড় কোনো কিছু ঘটবে না। সেই হিসেবে আমার ধারণা সকালের দিক থেকেই মানুষ ভোট দিতে যাবে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন দেখবে যে শান্তিপূর্ণভাবে ভোটটা হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর, তখন যার ভেতরে আগ্রহ একটু কম ছিল আমার ধারণা তখন সেও ভোট দিতে যাবে। এবং ভোটের আমার ধারণা যে অনেক অনেক বেশি সংখ্যক মানুষ এবারের নির্বাচনে ভোট দিতে যাবে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটা আমরা বারবার আলোচনা করছি, এটা তো সারা পৃথিবীর সমস্যা, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে নির্বাচনকে প্রভাবিত করা যাবে কিনা। আমার ধারণা যে কিছুটা বিভ্রান্ত করা যাবে, কিন্তু তেমন কোনো প্রভাবিত করা যাবে না। আপনি খেয়াল করে দেখবেন আপনার চারপাশে অথবা আপনার গ্রামে, যে এখন মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখে এটাকে বিনোদনের একটা অংশ হিসেবে বলে, আচ্ছা ফেসবুকে তো এটা দেখলাম, আচ্ছা এটা সত্যি কিনা, ফেসবুকে তো এটা দেখলাম, দেখে সে একটা টেলিভিশনে আসে, ফেসবুকে এটা দেখলাম, দেখে সে একটা পত্রিকার অনলাইন সংস্করণে আসে, নির্ভরযোগ্য পত্রিকার একটা ফেসবুকে একটা জিনিস দেখে সে বলে যে দেখলাম, এটা সত্যি কিনা, তার মানে হচ্ছে সেটাকে সে বিশ্বাস করছে না। আর এবারের নির্বাচনটা যদি ঠিক মতো হয়ে যায়, তাহলে এই যে গুজব, মানুষকে বিভ্রান্ত করা, এই জায়গাটা বা যারা এতদিন ধরে করছিলেন তাদেরও এক ধরনের শিক্ষা হবে যে এই ধরনের গুজব ছড়িয়ে আসলে শেষ পর্যন্ত গিয়ে খুব বেশি লাভবান হওয়া যায় না। আর টাকার কথা আপনি যেটা বললেন, বাংলাদেশের নির্বাচনে ভোটের আগের রাতে ভোট কেনার একটা কি বলবো রেওয়াজ বহু বছর ধরে কম বেশি ছিল। একটা সময় ছিল এগুলোকে দেখা হতো না, মাঝখানে 2-1বার নির্বাচন আছে, আমার যতদূর মনে পড়ে যে কিছুটা দেখা হয়েছে। আর এবার যেহেতু টাকা, ভোট কেনা ইত্যাদি বিষয় নিয়ে অনেক আগে থেকে খবর ছিল, অনেক আগে থেকে অনুমান করা যাচ্ছিল, সেটার অংশ হিসেবে আপনি দেখেন নির্বাচন কমিশন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর। ছোটখাটো ঘটনা কোন দল করছে সেটার চেয়ে বড় ব্যাপার, ঘটনাগুলো শনাক্ত করা হচ্ছে, ধরা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে আমার ধারণা যে টাকা দিয়ে ভোট কেনা এই ক্ষেত্রেও খুব একটা সুবিধা হবে না। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা দাঁড়ালো হচ্ছে বহু বছর পরে
বাংলাদেশে এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যে নির্বাচনে একজন ভোটার তার নিজের ভোটটি তার নিজের পছন্দ অনুযায়ী প্রার্থীকে দিবে, দলকে দিবে, এবং তার ভোট দেওয়ার ভিত্তিতে ফলাফল নির্ধারিত হবে, সেই ফলাফল প্রকাশিত হবে, দল বা জোট বিজয়ী হবে এবং তারা সরকার গঠন করবে। এটা বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছিল, বাংলাদেশের মানুষকে ভুলিয়ে দেয়া হলো। ফ্যাসিস্ট হাসিনা রিজিম এটা ভুলিয়ে দিয়েছিল, সেটা ডক্টর ইউনূসের সরকার আবার ফিরিয়ে আনছে। এই কারণেই এই নির্বাচনটি ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে আমার ধারণা। এবং এবার কিন্তু ভোটারদের উপর বাড়তি একটা দায়িত্বও রয়েছে, কারণ দুটো সিদ্ধান্ত নিতে হচ্ছে, একটা আমাদের সংসদ নির্বাচন এবং এছাড়াও কিন্তু গণভোটের যে বিষয়টি, সেই জায়গাটা থেকেও তাকেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকে নিতে হচ্ছে। এই জায়গাটা থেকে আমি একটি বিষয় আপনার কাছে জানতে চাই। আমরা এবার প্রায় শেষ যে হিসাব অনুযায়ী আমরা দেখেছি প্রায় 12,77,00,000-এর উপরে এবার আমাদের ভোটার রয়েছে, এবং যে সময়টা রয়েছে এবং এছাড়া দুটো সিদ্ধান্ত নেওয়ার যে বিষয়, অর্থাৎ গণভোট এবং সংসদ নির্বাচনের দুটি ব্যালটে দুটি সিদ্ধান্ত গ্রহণ, কি মনে করেন সময়ের ক্ষেত্রে, অর্থাৎ 7টা থেকে 4:30 পর্যন্ত যে 9 ঘন্টার সময় নির্ধারণ করা হয়েছে, কতটুকু যথেষ্ট বলে মনে করেন? এটা নির্ভর করছে ভোটার, কত সংখ্যক ভোটার ভোট দিতে আসেন তার উপরে। এই ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে, যে আমি আগে যেটা বললাম, যে ভোটারের উপস্থিতি যদি অনেক বেশি হয়, ধরেন 70% ছাড়িয়ে যায়, 75% ছাড়িয়ে যায়, এরকম একটা সংখ্যা যদি হয়, তাহলে সময়টা নিয়ে একটা টানাটানি হতে পারে। আমি যতদূর জানি যে সময়ের ক্ষেত্রে যারা লাইনে থাকেন সময় পার হয়ে যাওয়ার পরেও তাদের ভোট নেওয়া হয়, এরকম একটা রেওয়াজ বা এরকম একটা রীতি সম্ভবত আছে। যদি এটা থেকে থাকে এবং আইনগতভাবে যদি কোনো বাধা না থেকে থাকে, তাহলে আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব যে যারা ভোট দিতে আসবেন, মানুষ দেখা গেল সময় শেষ হয়ে গেছে কিন্তু লাইনে মানুষ দাঁড়িয়ে আছে, তারা যেন ভোট দিতে পারে, এই জায়গাটি আমি নির্বাচন কমিশন ইতিমধ্যেই এটি জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত ভোটার থাকবেন ভোট কেন্দ্রে ততক্ষণ পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এই বিষয়ে একটি সিদ্ধান্ত ইতিমধ্যেই হয়েছে, তো আমরা আশা করছি ততটুকু সময় নিতে পারবে। কিন্তু এই যে আমাদের গণভোটের প্রসঙ্গে, যেখানে 10টি বিষয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা গ্রাম পর্যায়ে বা ঢাকার বাইরের অংশে অনেকখানি দেখেছি এখনও তারা এই বিষয়ে খুব শিওরভাবে জানে না। তাহলে সেই ক্ষেত্রে কি আপনি মনে করেন তারা কি সেই ভোট কেন্দ্রে বা সেই রুমে গিয়ে কি তারা সেই পড়া যদি শুরু করে 10টা পয়েন্ট, তাহলে তো সেক্ষেত্রে আমরা যে 1.5 মিনিটের সময় ধরছি প্রতি ভোটারের, সেই সময়টা তো খরচ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কোনো প্রভাব আপনি দেখেন কিনা? আমার এখানে দুটি বক্তব্য। এক নম্বর বক্তব্য হচ্ছে, যারা ভোট দিতে যাবেন তারা হ্যাঁ বা না এটা মনস্থির করে ভোট দিতে যাবেন। তারা, আমার ধারণা যে তারা সেখানে গিয়ে ওই পুরো জিনিসটা প্রশ্ন পড়ে বুঝবেন তারপরে ভোট দিবেন, সেরকম ঘটনা ঘটবে না, 1 নম্বর। 2 নম্বর জিনিস হচ্ছে, আমাদের শহরে মিডল ক্লাস সুবিধাপ্রাপ্ত শ্রেণীর ভেতরে একটা ধারণা তৈরি হয়ে গেছে, বহু বছর ধরে এই ধারণাটা তৈরি হয়ে গেছে যে গ্রামের মানুষ এইটা বুঝবে না, অমুকে এটা বুঝবে না। আমি তো গ্রামের ছেলে, আমি জানি না, আপনারাও নিশ্চয়ই গ্রাম থেকে আসা, আমরা তো গ্রামের মানুষ। আমি দেখেছি, আপনি খেয়াল করে দেখবেন, আপনি বা আমার বা আপনার যে লেখাপড়া আপনি বা আমি করেছি, হয়তো বা আমার বাবা চাচারা হয়তো বা সেই পরিমাণ লেখাপড়া হয়তো করে নাই, শহরে হয়তো ওইভাবে আসে নাই, কিন্তু এটা ভাবার কোনো কারণ নাই যে আমার বাবা বা আপনার বাবা আপনার চেয়ে কম বোঝেন কোনো একটা বিষয়, তার খুব পরিষ্কার ধারণা নাই। অর্থাৎ আমাদের এই শহরে মিডল ক্লাসের গ্রাম সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয় যে গ্রামের মানুষ বুঝবে না, পড়াশোনা করতে পারে না, অমুকটা করতে পারে না, টমুকটা করতে পারে না। গ্রামের মানুষ, সাধারণ মানুষ আমার আপনার চেয়ে অনেক জিনিস অনেক বেশি, অনেক ভালো করে বোঝেন। সুতরাং তাদেরকে আন্ডার এস্টিমেট করার কোনো দরকার নেই। আর তারা গিয়ে ওইখানে ভোটের পুরো জিনিসটা পড়বেন না। তারা এতদিন পর্যন্ত যে আলোচনা শুনেছেন, তারা রাজনীতির অংশ, তারা ওখানে গিয়ে তারা তাদের সিদ্ধান্তটা সরাসরি দেবেন। গোলাম মুর্তজা, আপনি থাকুন আমাদের সাথে। ঠিক একই প্রসঙ্গ নিয়ে একটু ছোট করে জানতে চাই জিয়াউল কবির সুমনের কাছে। জিয়াউল কবির সুমন, এই যে প্রসঙ্গটি, হ্যাঁ, মুর্তজার সাথে আমি একমত যে যারা যাবেন তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে যাবেন যে হাতে দিলে কি হবে, নাতে দিলে কি হবে। তারা কিন্তু এই জিনিসগুলো অলরেডি তারা জেনে গেছেন, তো তারা সিদ্ধান্ত নিয়ে যাবেন এবং তারা সেক্ষেত্রে হ্যাঁ না সেটা দিতে আমার মনে হয় না যে খুব বেশি সময় লাগবে। আরেকটি জিনিস আপনি একটু আগে জিজ্ঞেস করেছেন যে টাকা পয়সার যে বিতরণের যে বিষয়টা, আসলে দেখেন আমরা আগে কি দেখতাম, আমরা আগে দেখতাম ভোট কেন্দ্রে সেখানে আগে মারামারি হতো, তারপরে কেন্দ্র দখলের একটা বিষয় ছিল, প্রশাসনকে ম্যানেজ করে কেন্দ্র দখল করা, তো এই বিষয়গুলো ছিল, টাকা পয়সা বিতরণেরও বিষয়গুলো ছিল। তো এবার কিন্তু সামাজিক যোগাযোগের প্রভাবের কারণে এই জিনিসগুলো কোনো কিছু কিন্তু এখন আর আপনার মানে আড়াল করার সুযোগ নেই। সবগুলোই ঘটনায় কিন্তু চলে আসছে একটার পর একটা, বিভিন্ন ধরনের অপকর্ম যেগুলো আমরা বলি নির্বাচনের সময় যেসব প্রভাব নিয়ামক
প্রভাবকারী যেসব উপাদান এই বিষয়গুলো চলে আসে। তো এগুলো কিছুটা হয়তো প্রভাব পড়বে, আমি একদম বলবো না যে প্রভাব পড়বে না, প্রভাব অবশ্যই পড়বে এবং মানুষ তো দেখছে। আর সবচেয়ে বড় কথা, আপনি আপনার বক্তব্য, আপনার কাজের কথার সাথে যদি কাজ না মিল না থাকে, তাহলে তো জনগণ সিদ্ধান্ত নিতেই পারে। এখানে আরো একটি বিষয় রয়েছে যেটি যাতে এই ধরনের সময়ে যাতে খরচ বাড়তি না হয় সে কারণে নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্তের ব্যাপারে আমরা জেনেছি। তার ভোট কেন্দ্রে নানা জায়গায় এই 10টি পয়েন্ট বড় বড় করে তারা ব্যানার বা বড় বড় করে হয়তো লেখা থাকবে, যাতে যারা সারিবদ্ধভাবে ভোটাররা যারা যাচ্ছেন তারাও যাতে ওই সময় অ্যাটলিস্ট শেষ মুহূর্তেও তারা যাতে দেখে নিতে পারেন কেমন যাচ্ছে বা কি সময় যাচ্ছে সেই বিষয়টি নিয়ে একটু যুক্ত করতে চাই। ভোট এবার কি পরিমাণ কাস্ট হবে বা কতজন ভোটার বা কি পরিমাণ ভোটার যেতে পারেন বা গতবারের থেকে আমরা বেশি দেখবো কিনা এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই, আপনার মতামত কি? আমার ধারণা 60% তো যাবেই, 60+, এটা আমার ব্যক্তিগত ধারণা। কিন্তু গতবার তো আসলে আমরা যে সংখ্যা দেখেছিলাম সেই অনুযায়ী এবার আগ্রহ বেশি। আমরা একটি ছোট হিসাব করেছি, 12.5 কোটি লোকের মধ্যে যদি 70% পড়ে তাহলে সেই ক্ষেত্রে প্রায় 9 কোটি, কিন্তু তার চেয়ে কমও যদি পড়ে তাও কিন্তু আমরা দেখছি প্রায় 7-7.5 কোটির একটা হিসাব কিন্তু ভোট কক্ষে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখনকার যে সময় এখনো কি মানে 60% কি যথেষ্ট বলে মনে করেন? কারণ আমাদের নতুন সিদ্ধান্ত আসছে, গণভোটের মধ্যে মতো গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত আসছে, সেই ক্ষেত্রে সবার অভিমত আনার ক্ষেত্রে আসলে কি আমাদের যে প্রচার প্রচারণা ছিল সেটি কি আরো কম ছিল বলে মনে করেন? 60% হলে এটা মানে ক্রেডিবল আর কি, বেশ ভালোভাবেই। কিন্তু আপনি যেটা বলছেন যে আমাদের যে এবার কিন্তু 1/4 আমাদের নতুন ভোটার, তাদের কিন্তু আগ্রহ অত্যন্ত বেশি। তারা যদি সবাই এনশিওর করে তাদের ভোট, আর যারা রাজনৈতিক দলগুলো যারা আছেন তাদের প্রার্থী, তাদের সমর্থকরা, তাদের ভোটাররা যদি যান, তাহলে এটা 60 থেকে 70 পর্যন্ত, 65-70 পর্যন্ত, এটা মানে 70-এর মধ্যে আমার ধারণা যে এটা থাকবে। একদম শেষ জায়গা নারী ভোটার নিয়ে আমরা নানা ধরনের সংখ্যা দেখেছিলাম। একদম 30 সেকেন্ড ছোট করে একদম জানতে চাই, আপনি কি মনে করেন নারী ভোটারদের ক্ষেত্রে আগে অনেক নিরাপত্তা নিয়ে কথা উঠেছিল, এই পর্যায়ে কি পরিস্থিতি দেখেন? আমি কোনো নিরাপত্তাহীনতা দেখি না, কারণ নারীরা অলরেডি অনেক সচেতন এবং তারা এবার বিশেষ করে 24-এর যে গণ অভ্যুত্থানে নারীদের অনেক ভূমিকা ছিল। নারীরা দেখেছেন সব কিছু, তাদের সন্তানদের কিভাবে গুলিবিদ্ধ করা হয়েছে তারা এগুলো দেখেছেন। তারা ইতিমধ্যে গত 1.5 বছরে তারা এই সরকারকে দেখেছেন, তারা সচেতন হয়েছেন এবং আমি মনে করি যে তাদের হারও অনেক বেশি হবে। আশা করি এই ইতিবাচক পর্যায়ে যাবে। জিয়াউল কবির সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য। একই সাথে গোলাম মুর্তজা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের দুজন অতিথি আমাদের সাথে ছিলেন। আমরা নির্বাচনের আগের রাতে নির্বাচনের প্রসঙ্গ নিয়ে আলাপ করছিলাম। আমরা 71-এর নির্বাচন নিয়ে বিশেষ আয়োজন, নির্বাচনের বাংলাদেশের যে নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখছে গোটা জাতি, রাত পহরের নির্বাচন, ফিরে যাওয়ায় ভোট অধিকারের প্রয়োগ করবেন দেশের মানুষ, খুঁজে নেবেন যোগ্য নেতৃত্ব, প্রার্থী থেকে ভোটার সবার খবর তুলে ধরতে প্রস্তুত 71 টেলিভিশন। চলছে 72 ঘন্টার বিশেষ আয়োজন, সবাই থাকছেন আমাদের সাথে।